কান্দে পড়িয়া বগা কান্দে। আমার অবস্থা হচ্ছে কেউ কিছু মনে করবেন না, ওকে? আপনারা তো অনেক ভালো, তাই ওটা কিছু মনে করবেন না, ওকে? আমার নাম আব্দুল আলিম। আপু, আপু, তুমি ডাকতো কেন? না মামনি, এমনি। ও, তুমি কলেজে যাবে না? মামনি, যাবো তো। চলো তোমাকে খাইয়ে দিই, তারপর রেডি হয়ে বাবা মেয়ে মেরে বেরিয়ে যাব। হুম। আমিও দুটা চুমু দিলাম কপালে। তারপর টেবিলে এসে খাবার নিয়ে সোফায় আনিকাকে কোলে নিয়ে বসলাম। আনিকাকে খাইয়ে দিতে লাগলাম। আনিকা আমাকে জড়িয়ে ধরে আছে আর খাচ্ছে। তখন কি হয়েছিল বলছি। তখন আব্বু আম্মু আর আমার বোন তিশার ছবি দেখছিলাম আর কাঁদছিলাম। আজ 3 বছর ধরে দূরে আছি। আমাকে বলবো যে বাসা থেকে বের করে দিয়েছিল। আর আনিকা হচ্ছে আমার মেয়ে। ওর বয়স 3 বছর 2 মাস চলছে। কথা বলতে পটু, কিন্তু স্পষ্টভাবে কথা বলতে পারে না। আমি এবার অনার্স 3য় বর্ষে। আমার নাম আব্দুল আলিম। সবাই আলিম নামেই ডাকে। হয়তো ভাবছেন আমার পড়ালেখার খরচ, আমার খাওয়ার খরচ কিভাবে চলে। আমি অনলাইনে কাজ করি, ওখান থেকে মাসে 50,000 টাকা পাই। ওই টাকা দিয়ে আমাদের বাপ মেয়ে চলে যায়। যেগুলো টাকা বাঁচে সেগুলো জমিয়ে রেখেছি, এটা ভেবে যে কোনো একটা বিজনেস করব। হানিকাকে খাওয়ানো শেষ। মামনি, তুমি টিভিতে কার্টুন দেখো, আমি খেয়ে নেই। হুম। খাওয়া দাওয়া শেষ করে কলেজে যাবার জন্য রেডি হলাম। মামনি, চলো তোমাকে রেডি করে দেই। হুম। ওয়াও, আমার মামনিকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি? হুম। আয়নার সামনে ওকে কোলে নিয়ে দাঁড়ালাম। এই দেখো। হুম। আনিকাকে একটা কালো স্কার্ফ আর নীল রঙের জামা আর নীল রঙের জুতা অনেক সুন্দর লাগছে। এমনিতেই দেখতে অনেক সুন্দর। লিপস্টিক পছন্দ করে না, তাই ওগুলো ওকে দিয়ে দিই না। মামনি, চলো এবার যাও যাক। হুম। আনিকাকে কোলে নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাসায় তালা দিয়ে হাঁটতে লাগলাম। এখান থেকে কলেজ 7 মিনিটের রাস্তা হবে। আনিকা আমার গলা জড়িয়ে ধরে আছে। আপু, টয়লেট যাবো। ওকে, দোকানে গেলাম। মামা, চকলেট দেন তো। আনিকা মামনিকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। মুচকি হাসলাম। এই নেন টাকা। আবার হাঁটতে লাগলাম। এসে বন্ধুদের কাছে গেলাম। কিরে, কি অবস্থা তোদের? ভালো। তুমি কেমন আছো আনিকা? আলহামদুলিল্লাহ, যদিও ভালো করে বলতে পারে না। তুমি তেমন আছো? হ্যাঁ, আমিও ভালো। তোমার আব্বু তো তোমায় অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে। আমার যে ছেলে নাই, ছেলে থাকলে তোমাকে আমার ছেলের বউ বানাইতাম। আপু, বউ কি? রেগে আসিফের দিকে তাকালাম। বড় হবা তখন বুঝবা মামনি। ও। হুম। এখন পিচ্ছি, ওর সামনে তোরা এইগুলো বলিস না। আচ্ছা, আর বলবো না। এই হালা তো একটু বেশি বকবক করে। আপু, হালা কি? রেগে নাজমুলের দিকে তাকালাম। এটা তেমন কিছু না। আচ্ছা, তুমি আমার কোলে এসো। না, যাবো না। হেসো না। যাও মামনি, ওটা তো তোমার চাচ্ছ না। হুম। তাহলে যাও। হুম। তোকে পিকে স্যার কি জন্য ডেকেছেন? নামটা ভালো করে বল। যতই হোক উনি আমাদের শিক্ষক। বলবো? যেদিন শ্বশুর বানাইতে পারবো। কোনোদিনও পারবি না। মামনি, তুমি থাকো, আমি একটু আসি। ওকে। একটু এগিয়ে যেতে কার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, অনেক সুন্দর, কিন্তু আজ প্রথম দেখছি আমাদের কলেজে। কিছু বলার আগেই উঠে এসে কয়েকটা বসিয়ে দিল। চারদিকে যেন নিঃসব হয়ে গেল। আবার আমাকে বলার সুযোগ না দিয়ে, বেয়াদব কোথাকার, মেয়েদেরটাই ধাক্কা দিতে মন চায়। লুচ্চা কোথাকার, তোর বাসায় কি মা বোন নেই? সরি, আমি দেখতে পাইনি। তোর সরি তোর কাছে রাখ। ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার সরি বলতে আসছে। তোদের মতো ছেলের চরিত্রটাই এমন। সরি, সত্যি আমি আপনাকে দেখতে পাই নাই। নাজমুল, আসিফ আমার কাছে আসলো। নাজমুলের কাছে থেকে আনিকা আমার কাছে এসে কেঁদে দিল। মামনি, তুমি কাঁদছো কেন? এই আন্টিটি অনেক পদ্মা, তোমাতে মারলো। আরে তেমন কিছু হয়নি, তুমি কান্না থামাও। দেখুন, আপনি কে জানি না, কিন্তু এভাবে থাপ্পড় মারা ঠিক হয়নি। আর চরিত্রের কথা বলছেন, আমার তো মনে হয় এই কলেজ খুঁজে এর মতো ভালো ছেলে খুঁজে পাবেন না। সবাই অনেক কথা বললো মেয়েটাকে। সবাই জানে আমি কেমন। মেয়েটা মাথা নিচু করে আছে। তখনই পিকে স্যার, থুকু, প্রিন্সিপাল স্যার এলো। কেন যে সবাই প্রিন্সিপাল স্যারকে পিকে বলে বুঝতেই পারে না। কি হয়েছে এখানে? মৌমা, তুই এখানে? সবাই একটু অবাক হলাম। জানি স্যারের 2টা মেয়ে,
একটা এবার অনার্স প্রথম বর্ষে। জানি যে স্যারের আরও একটা মেয়ে আছে, কখনো দেখি নাই, শুনেছিলাম বাইরে পড়াশোনা করে আর শেষ হলে এখানে চাকরি করবে। কিন্তু এটা হয়তো হবে, না হলে মা বলে কেন? না স্যার, তেমন কিছু হয়নি, সবাই চলে গেল। এটাই তাহলে স্যারের বড় মেয়ে। হয়তো হবে। আনিকা কাঁদছিল, ওকে কোনোভাবে চুপ করালাম। মেয়েটা মানে স্যারের মেয়ে মো স্যারের সাথে অফিসে গেল। ওখানে কি হয়েছিল? ছেলেটার সাথে ধাক্কা লাগে, তারপর দুজনে পড়ে যায়। আমি রেগে কয়েকটা থাপ্পড় মারি আর অনেকগুলো কথা শোনাই। কোন ছেলেটা? যে বলছিল না কিছু হয়নি স্যার, ও। আব্দুল আলিম? নাম জানি না, কিন্তু ছেলেটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিল। তাহলে আব্দুল আলিম হবে। ছেলেটা অনেক ভালো, ওর সাথে তোর এমন করা ঠিক হয়নি। সবার ওভাবে ওর পক্ষে সাপোর্ট করাতে বুঝলাম, সরি বলে দেব। কলেজে কি করতে আসা হয়েছে? আজ আমার প্রথম দিন কলেজে, জানো না? এই রে, একদম ভুলে গেছি। তুমি কখন আবার কোন কিছু মনে রাখো? কেমনে যে তুমি চাকরিটা পাইছো আল্লাহ জানেন। আমাকে অপমান করছিস? না তো, আমার ক্লাস শুরু হয় কখন থেকে? আর 5 মিনিট পরে থেকে শুরু হবে। ও। আমরা ক্লাসে চলে এলাম। প্রথম ঘন্টা পর হলো, দ্বিতীয় ঘন্টায় প্রিন্সিপাল স্যার আর মো এলো। স্যারকে সবাই সালাম দিলাম, স্যারও উত্তর দিলেন। তোমার কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আমিও ভালো। এটা হচ্ছে আমার মেয়ে মৌ। আজ থেকে এই তোমাদের ইংরেজি ক্লাস নেবে। স্যার আর একটু কথা বলে চলে গেলেন। ম্যাম আমার কাছে এসে বললেন, সরি তখন তোমার সাথে এমন করার জন্য। ম্যাম সরি বলার কিছুই নেই, আমারও ভুল ছিল, না হলে কি ওই রকম করতেন আমার সাথে? আপনার ওপর কোনো অভিযোগ বা কোনো রাগ নেই। ম্যাম আর কিছু বললেন না, চুপ করে চলে গেলেন ওনার জায়গায়। তারপর বললেন, আমার সম্পর্কে সবাই জানলে তাও বলছি, এতদিন বাইরে লেখাপড়া করেছে। অনেক আগে থেকেই ইচ্ছে ছিল এখানে জব করার, তাই লেখাপড়া শেষ করে এখানে জব নিলাম। আমার নাম মৌ, তোমাদের ইংরেজি ক্লাস নেব। এবার তোমাদের সবার পরিচয় দাও। একে একে সবার পরিচয় নেওয়া শুরু হলো। এক সময় আমার পালা এলো। তোমার নাম আব্বুর কাছে শুনলাম, কিন্তু এটা কার বাচ্চা? জি ম্যাম, এটা আমার মেয়ে। মানে কি বলছো? যা শুনলেন তাই। ও, তো ওকে নিয়ে আসছো কেন? ওর মায়ের কাছে রেখে আসতে। ওর মা নেই, মানে আমার কেউ নেই। কেন, কি হয়েছে? ব্যক্তিগত সম্পর্ক বলতে ইচ্ছুক না, না জানতে চাইলে খুশি হব। ওকে। তারপর বাকিদেরও পরিচয় নিয়ে শেষ করলেন। তারপর ক্লাস থেকে চলে গেলেন। আপু বাইলে তলো। মামনি, তখন আরেক স্যারের আগমন। কোথায় যাবে আলিম? স্যার একটু বাইরে যাব, 5 মিনিট পর আসছে। ওকে যাও। 5 মিনিট ঘোরাঘুরি করে আবার ক্লাসে গেলাম। বিকেলে, মামনি চলো ঘুরতে যাব। তলো। কাছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে রান্না শুরু করলাম। আপু, এই আপু, বলো। এত কি ভাবছো? আজকে কলেজে কি কি ঘটলো সেগুলো। ও, তোমার কিন্তু আলিমের সাথে এমন করা ঠিক হয়নি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি? আলিম বলল ওটা ওর মেয়ে। কেন, কি হয়েছে? ও কলেজে পড়ছে, আবার ওর মেয়ে আছে, আবার বলছে ওর পরিবারে কেউ নেই, এমনকি ওই বাচ্চার মাও নেই। এটা একসময় সবারই প্রশ্ন ছিল, এখন আর কেউ এই প্রশ্ন করে না। কেন, ও কি বলেছে? না, কাউকে কিছু বলেনি। হয়তো ওর বন্ধুরা জানে সেই সম্পর্কে। তবে শুনেছি মেয়েটা ওর কাছে বড় হয়েছে সেই ছোট থেকে, তাই সবাই ধরে নিয়েছে ওটা ওর মেয়ে। ও। এই, তোরা খেতে আয়। আসছি আম্মু। খাবার টেবিলে। কিরে মা, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, আপু সেই আলিম ভাইয়া আর ওই বাচ্চাটা নিয়ে চিন্তা করছে। কেন, চিন্তা করার কি আছে? তেমন কিছু না, কিন্তু ওর কথাগুলো ভাবাচ্ছে। এইগুলো চিন্তা ভাবনা সব বাদ, খেয়ে নাও। না আম্মু, সত্যি একটা রহস্য আছে। ও বলছে ওর স্ত্রী নেই, বাবা মা নেই, মানে কেউ নেই। নেই তো নেই, এতে ভাবার কি আছে? এখন প্রশ্ন হলো, ও কলেজে লেখাপড়া করছে, ওর কাছে বাচ্চা এলো কেমন করে? হয়তো ওর স্ত্রী ছিল, এখন নেই, তো মারা গেছে। ও বললেই তো পারে যে ওর স্ত্রী মারা গেছে, কিন্তু ও বলছে না, সোজা বলছে ব্যক্তিগত সম্পর্কে না জানতে চাইলেই খুশি হব। অন্যের চিন্তা না করলেও চলবে, এখন খেয়ে নে। আনিকাকে গল্প শোনাতে লাগলাম। ও গল্প শুনতে শুনতে বুকে ঘুমিয়ে পড়ল। আনিকাকে আস্তে করে বিছানায় রেখে ল্যাপটপ নিয়ে বসলাম। ঘণ্টাখানেক কাজ করে ঘুমিয়ে পড়লাম।
উঠে নামাজ পড়তে গেলাম, এসে পড়তে বসলাম, পড়া শেষ করে খাবার বানাতে গেলাম। মামনি, শুভ সকাল। থুপু থলতাল। এবার চলো তোমাকে ফ্রেশ করে নিয়ে আসে। আনিকাকে ব্রাশ করে দিলাম, সাথে গোসল করে নিলাম। আপু, খিদে পেয়েছে। আচ্ছা চলো। আনিকাকে খাওয়ানো শেষ করে নিজে খাওয়া দাওয়া শেষ করে কলেজে যাবার জন্য রেডি হলাম। আনিকাকে রেডি করে নিলাম। মামনি, আজ তোমাকে কেমন লাগছে বলো তো? অনেক সুন্দর। তাই? হুম আজ বাইক নিয়ে যাব, তুমি কি বলো? চলো। বাইক নিয়ে বের হলাম। আনিকাকে সামনে বসালাম আর একটা সানগ্লাস পরিয়ে দিলাম, কারণ চোখে ধুলাবালি এসে পড়তে পারে, তাই আমিও পড়লাম। কলেজে চলে এলাম। বাবা, মেয়েকে তো দেখতে সিনেমার হিরোদের মতো লাগছে। পাম দেওয়া লাগবে না। কিরে লাবণী, এই 2 দিন কোথায় ছিলি? মামার বাসা গেছিলাম। আনিকা মামনি, তুমি আমার কাছে এসো। আনিকা আমার মুখের দিকে তাকালো, মুচকি এসে বললাম, আমার দিকে কি তাকাও? যাও, তোমার আন্টি ডাকছে না? চলো আমরা কিছু খেয়ে আসি। তাহলে যাও। আনিকা লাবণীর কোলে গেল। আজে বাজে কিছু খাওয়াবি না। কিছু দূরে যেতেই আনিকা ম্যামকে দেখতে পেল, তাই লাবণী কোলে মুখ লুকালো। আনিকা, তুমি এমন করলা কেন? আনিকা কিছু বলল না, চুপ হয়ে আছে। আনিকা আর লাবণী হালকা ক্যান্টিনে খেয়ে আমাদের কাছে এলো। আনিকা আমার কাছে চলে এলো। মামনি, তোমার আন্টি তো আমাকে কি খাওয়ালো? তেমন কিছু খেলো না, একটা মেয়েকে দেখে চুপ হয়ে গেল। আর ভালো করে কিছু খেলোও না তো। কোন মেয়ে? এখন তো দেখা যাচ্ছে না, যখন দেখতে পাবো তখন দেখাবো। ম্যামকে দেখে এমন করে নাই তো? হতে পারে, ম্যাম মানে? আমাদের নতুন ইংরেজি টিচার। কিন্তু ম্যামকে দেখে এমন করবে কেন? তাহলে শোন, ও, ম্যাম দেখে মনে হয় ভয় পেয়ে আছে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে এলো। হ্যাঁ চলো। ক্লাসে চলে এলাম। ক্লাস শুরু হলো। প্রথম ঘন্টা ম্যামের, তাই ম্যাম এলেন। গুড মর্নিং অল। সকলেই বললাম, গুড মর্নিং ম্যাম। ক্লাস শুরু হলো। লক্ষ্য করলাম ম্যাম আমার দিকে আর চোখে তাকাচ্ছে। 2 বার চোখাচোখি হলো। আনিকা আমার পাশে বসে আছে আর বই নাড়াচাড়া করছে। মাঝে মধ্যে বলছে আলিফ বা তা ABCD, মুচকি মুচকি হাসছে আনিকার এমন বলা দেখে। ম্যামের ক্লাস শেষ হয়ে গেল। তারপর 3টা ক্লাস শেষ হলে টিফিন দিল। সবাই ক্যান্টিনে চলে এলাম। মামনি, তুমি কি খাবা? কেক। ওকে। আনিকার জন্য কেক অর্ডার করলাম আর আমরা যে যেমন পারলাম খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছি, তখন ম্যাম আসলো। আসসালামু আলাইকুম ম্যাম। সবাই উঠে পড়লাম। আনিকা আবার আমার বুকে মুখ লোকালো। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেয়ে এমন করলো কেন? যখন দেখা হচ্ছে তখন এমন করছে? গতকাল যা হয়েছে তার জন্য হয়তো ভয় পেয়ে আছে। সরি, আমার এমন করা ঠিক হয়নি তোমার সাথে। ম্যাম, সরি বলার কিছুই নেই, আমি কিছু মনে করি নাই। ও, তোমার মেয়ের নাম আনিকা, তাই না? জি। আনিকা, আমার কোলে এসে তো। কোনো কথা বলছে না, আমার গলা ধরে আছে আর চোখে তাকাচ্ছে। কি হলো, এসো। না, তুমি একটা পতা। তুমি আপুকে মেলেছ। ম্যাম চুপ হয়ে গেলেন। বুঝতে পারলাম ম্যামের মন খারাপ হয়ে গেল। মামনি, ম্যাম পচা না, তুমি ম্যামের কোলে যাও। কেউ ভুল করলে ক্ষমা করতে হয়, তাই না? মনে করো ম্যাম ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও এবং ওনার কোলে যাও। ম্যাম এবার ডাকেন, যাবে। আনিকা মামুনি, এসো। গেল। আমি আনিকাকে অফিসের দিকে নিয়ে গেলাম। পরের ঘন্টা তো তাও আমার তখন নিয়ে আসবো। ওকে। ম্যাম আনিকাকে নিয়ে গেল। দেখে মনে হচ্ছে ম্যামের মেয়ে বেশ মানিয়েছে। দিলাম ওর মাথায়, শালা শুধু উল্টাপাল্টা ভাবো না। ছেলেটাই তো এমন। ঠিক বলেছিস। সুযোগ পেয়ে সবাই দিলাম আচ্ছা মতো বাস। আমারও একদিন সময় আসবে, তখন দেখব। খুব ভালো। এই দেখো, আব্বু কাকে নিয়ে এসেছে। তোর কোলে চলে এলো। না, আসছিল না। আলিম অনেক বোঝানোর পরে এলো। কালকেও ওইরকম করার জন্য আমাকে ভয় পেয়েছিল। হো। আব্বু, আনিকাকে আমার মেয়ে বানালে কেমন হয়? হ্যাঁ, কি বলছিস? না, কিছু না, এমনি বললাম আর কি। মামনি, তুমি কিছু খাবা? না। আইসক্রিম খাবা? না, খাবো না। তোমার আব্বুকে ভয় করো, তার জন্য খাবা না? না। ও, তাহলে খাবা না কেন? এমনি। মৌ, তোর ক্লাসের সময় হয়ে গেল। যাচ্ছি। আনিকা, চল তোমার আব্বুর কাছে। ম্যাম ক্লাসে এলো। আনিকা ম্যামের কোল থেকে নেমে দৌড়ে চলে এলো। ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। 2 দিন পর সবাই বসে আছি, তখন ম্যাম আমার কাছে এলো।
এসো তো। না, যাবো না। আরে এসো না। এসো। যাবো না, তুমি দাও। আমিও কিছু বলছি না। যাবো না, তুমি দাও। আলিম আসতে বলো না। ম্যাম, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো। আপনার কি বিয়ে হয়ে গেছে? না, কেন? না মানে, পরের বাচ্চা কত আর এভাবে ডেকে কোলে করে নিয়ে বেড়াবেন? আপনি বিয়ে করে নিলেই তো পারেন। না থাক, এত তাড়াতাড়ি বিয়ে করার প্রয়োজন নেই। আনিকাকে নিয়ে বেড়াতে ভালো লাগে তাই। মামনি, তুমি কি ম্যামের কাছে যাবা? না, কেন? তোমার কাজ চালা অন্য তারও তাতে থাকতে ভালো লাগে না। তাই? হুম। আনকে কপালে চুমু দিলাম। আমার মামনি আমায় অনেক ভালোবাসে দেখছি। আরে আমিও তোমাকে অনেক ভালোবাসা দিব। আনকে কোনো কথা বলছে না। আমায় জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। মামনি, ম্যাম তোমায় এত করে ডাকছে, যাও। হুম। আচ্ছা, আশা লাগবে না। ম্যাম চলে গেল মন খারাপ করে। এই ম্যামের আবার কি হলো? তোর মেয়ের পিছনে লাগলো কেন? আমি কেমন করে বলবো? আচ্ছা, তোর আনকাকে নিয়ে থাকতে কেমন লাগে? ভালো লাগে। এত কিউট একটা বাচ্চাকে কোলে নিয়ে থাকতে কার না ভালো লাগবে বল? হয়তো ম্যামের ভালো লাগে। ম্যামের মতিগতি ভালো লাগছে না, ক্লাসের মধ্যে তোর দিকে কেমন করে তাকিয়ে থাকে। আচ্ছা, তোরা কি ভালো হবি না? শুধু উল্টাপাল্টা ভাবিস। হয়তো আনিকা দেখে। না রে দোস্ত, লাবণী ঠিক বলেছে, ম্যামের মনে অন্য কিছু চলছে। শুধু শুধু তোদের উল্টাপাল্টা চিন্তাভাবনা তোদের। উনি আমার সিনিয়র, কিভাবে জুনিয়রকে ভালোবাসতে পারে? তা উনি আমার কলেজের ম্যাম। আচ্ছা, ক্লাসে চল, সময় হয়ে প্রায় গেল। এই বাচ্চাটার জন্য তোরে যদি কেউ বিয়ে না করতে চায়? না করলে নাই, ও আমার দুনিয়া। আনিকার কপালে চুমু দিয়ে, যে আমার মেয়েকে মেনে নিতে পারবে তাকে বিয়ে করব। যদি না মানতে পারে তাহলে করব না। তুই কখনো তোর পরিবারই সম্পর্কে আমাদের বলিস না কেন? এমনি। কিন্তু কেন? বললাম না, এমনি। উঠে ক্লাসের দিকে হাঁটা দিলাম। দিলি তো রাগিয়ে? কিন্তু ওর পরিবারের সম্পর্কে কিছু বলতে চাইছে না কেন? কেমন করে বলবো? ক্লাসে বসে আছে। ভুল হয়ে গেছে, আর বলবো না। সরি কেন? তখন তোকে ওভাবে রাগালাম তাই। আরে ধুর, তার জন্য সরি বলতে হবে নাকি? তাহলে ওভাবে এলি কেন? কিসের পরিবার সম্পর্কে তোদের বলবো? যে পরিবারের সদস্যরা নিজের ছেলেকে বিশ্বাস করে না। আমার কোনো পরিবার নেই, ওকে? মানে? কিছু না। আমাদের বললে তোর সমস্যা কোথায়? নেই। তাহলে বলিস না কেন? বলতে ইচ্ছা করে না। ক্লাসে ম্যাম চলে এলেন। তোমাদের জন্য গুড নিউজ আছে। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি ম্যাম? আমাদের কলেজ পিকনিক ট্যুরে যাবে সুন্দরবনে। কে কে যাবে নাম লিখতে পারো। সবাই খুশি হলো। কবে ম্যাম? আজকের বারে মানে রবিবার। ওকে ম্যাম, যাব। গুড। ম্যাম ক্লাস শেষ করে চলে গেলেন। কি রে, তুই যাবি? দেখা যাক। দেখা যাক নয়, তোকে যেতে হবে। আগে রবিবার আসে দে। পরের দিন, মামনি, ম্যাম তোমাকে নিতে আসে মনে হয়। হুম। আজ যাবা? তাহলে যাও। বাবা মেয়ে এত আস্তে আস্তে কি বলিস? ম্যাম আজকেও আমার দিকে আসে, তাই আনিকা মামনিকে বলছি ম্যামের কাছে যাবে কিনা। কি যাব? হুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আনিকা, আসবা না? আজও চলে যাব? যাও মামনি। হুম। আনিকা হাত বাড়ালো। ম্যাম কোলে নিলেন। আমি গেলাম। ওকে। ম্যাম চলে গেলেন। তুমি ফুচকা খাবা? আপু তুমি এখানে? আসতে পারি না? ম্যাম ফুচকাওয়ালার কাছে গেল। পারো। তখন তানহার বান্ধবী মিশু বলল, অনিকা তোমার কাছে চলে আসছে। আমি শুধু একবার কোলে নিয়েছিলাম। আসছিল না, ওর আব্বু বললো তাই এলো। আর দেখতে অনেক কিউট তো, তাই নিতে মন চায়। কিউট তো না, কিউটের ডিবা। আনিকা, তুমি কতগুলো ফুচকা খাবা? এত দুলা। তাই? হুম। 1 প্লেট ফুচকা দিন তো, ঝাল দিবেন না আবার। ওকে। 6টা খাবার পর আন্টি আর খাবো না। পেট ভরে গেছে? তুমি যে বললো অনেকগুলো খাবা। হুম। বাকি কয়টা ম্যাম খেয়ে নিল। এই নিন টাকা। ম্যাম ফুচকাওয়ালাকে টাকা দিয়ে অফিসে চলে গেল। চল ক্লাসে যাই। চল। ক্লাসের সময় হয়ে গেল, তাই ক্লাসে চলে এলাম। ম্যামের প্রথম ঘন্টা, তাই ম্যাম এলো। আনিকা ম্যামের কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে এলো। আমাদের ক্লাসের সুজন বলে উঠল, আনিকাকে আপনার সাথে মানিয়েছে ভালো। মনে হচ্ছে আনিকা আপনার মেয়ে।
ম্যাম সুজনের দিকে ভুরু কোষকে তাকালো। ম্যামের এভাবে তাকানো দেখে সুজন ভয় পেয়ে গেল। সরি ম্যাম। ইটস ওকে। বিকেলে আপু, এত মনোযোগ দিয়ে কি ভাবছো আর মুচকি মুচকি হাসছো? কিছু না। মিথ্যা বলো কেন? কিছু তো একটা ভাবছো। আনিকার কথা। পিচ্ছি, কিন্তু কথা বলতে পটু। আনিকার কথা না? না কি? আনিকার বাবার কথা। কি যে বলিস না। বুঝি বুঝি। কুচু বুঝিস। আলিম ভাই দেখতে খারাপ না, কিন্তু তার কথাগুলো ভালো লাগে। সবার সাথে নরম গলায় কথা বলে। ম্যামের মুখ থেকে কথা বের করার জন্য এক প্রকার পাম দিচ্ছে। সত্যি অনেক ভালো। দেখতে দেখতে কখন ভালোবেসে ফেলেছি। এই রে, সত্যি কথাটা বলি দিলা তো। কখন কি বললাম? হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না। কোথায় ঢং করলাম? কিন্তু ও তো তোমার ছোট, আর ও তোমার ছাত্র, তার উপর ওর একটা বাচ্চা আছে। তাতে সমস্যা কোথায়? তোমারে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। কেন? একবার ভেবে দেখেছো ও তোমার থেকে কম করে হলেও 3 থেকে 4 বছরের ছোট হবে, তার উপর ও তোমার ছাত্র হয়, আবার তার একটা বাচ্চাও আছে। সমাজ কি বলবে? সমাজ কি সংসার করবে নাকি আমি করব? আর কে কি বলছে সেটা আমার যায় আসে না। কিন্তু আলিম ভাইয়া কি তোমাকে মানবে? জানি না, কিন্তু বোঝানোর চেষ্টা করব। খুব ভালো। হুম। তাড়াতাড়ি বলে ফেলো। কেন? এমনি, যদি কেউ ছিট গোছে নেয়। মনে হয় না কেউ গজবে। শেষ রাতের দিকে আনিকার শরীর গরম হয়ে এলো, জ্বর প্রচুর। কি করবো বুঝতে পারছি না। বাসায় ওষুধ আছে, ওইগুলা খাওয়ালাম। কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু জ্বর কমছে না। আনিকা কাঁদছে। মামনি কান্না করছো কেন? কিছু হবে না। কান্না করেই যাচ্ছে। ওরভাবে কান্না দেখে আমারও কান্না চলে আসে। কী যে করি, এখন তো হাসপাতাল বা ফার্মেসি কোনো কিছুই খোলা নেই। মামনি এই ওষুধটা খেয়ে নাও। না, খাবো না। খেয়ে নাও, তাহলে সুস্থ হয়ে যাবা। না। খেয়ে নাও। অনেক বলার পর ব্যথার ট্যাবলেটটা খাওয়াতে পারলাম। কান্না করছে, কোলে নিয়ে ছাদের উপর গেলাম। চারটা সুন্দর লাগছে, বড় হয়ে উঠে আছে। ছাদের উপরে পায়চারি করতে লাগলাম। কিছুক্ষণ পর একটু জ্বর কমে এলো আর ঘুমিয়ে পড়লো। রুমে এসে আনিকাকে শুয়ে দিলাম। আমি পাশেই শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। সকাল হতেই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার আনিকাকে দেখে কিছু ওষুধ রেখে দিল। ওষুধগুলো ফার্মেসি থেকে কিনে বাসায় আসলাম। মামনি তুমি শুয়ে কার্টুন দেখো, আমি রান্না করে নেই। হুম। এখন জ্বরটা কম আছে। আনিকাকে রেখে রান্না করতে গেলাম। আজ আর কলেজে যাওয়া হলো না। পরের দিন কলেজে গেলাম, দেখি ম্যাম আমাদের দিকে আসে। দেখে মনে হচ্ছে মন খারাপ। মামনি ম্যাম তোমারে নিতে আসে। ম্যাম আসলো। গতকাল আসোনি কেন? আনিকা অসুস্থ তাই। ও, কি হয়েছিল? জ্বর এসেছিল। তোমার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ কেন? আরে দাও না। ওকে নেন। হুম। ম্যাম নাম্বারটা নিল। আনিকা, তুমি আসবে আমার কাছে? না। ওকে, বাই। ম্যাম চলে গেল। সবাই অবাক হলাম। ভাই, জল অনেক দূর গড়িয়ে গেছে গতকাল। তখন নাজমুল আসিফের দিকে মুখ চেপে ধরলো। কি রে আসিফের মুখ চেপে ধরলি কেন? তখন নাজমুল আসিফের মুখ ছেড়ে দিল। আসিফ এবার বল গতকাল কি হয়েছে? আরে তেমন কিছু না। বলবি না? গতকাল তোরে ম্যাম খুঁজছিল, এই আর কি। মনে হচ্ছে তোরা কিছু লুকাচ্ছিস। তেমন কিছু না। বলা লাগবে না। রাতে আনিকা ঘুমিয়ে পড়েছে আর আমি ল্যাপটপে বসে বসে কাজ করছি। তখন অচেনা নাম্বার থেকে ফোন আসলো। প্রথমবার বাজতে বাজতে কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমিটা কে? আমি মৌ। ও ম্যাম, আপনি কেমন আছেন? ম্যাম কি? ম্যাম ডাক শুনতে শুনতে বোরিং হয়ে গেছি আমি। কি বলছেন? তোমার কলেজে আমি ম্যাম, এখন তো নয়। কি বলেন? কিছু বুঝতে পারছি না। এখন নাম বলে ডাকো, কলেজে ম্যাম বলে ডাকবা। হ্যাঁ কি বলছেন? ধ্যাত, নাম ধরে ডাকবা। কেন? আমি বলছি তাই। সরি, পারবো না। কি করলে নাম ধরে ডাকবে? আপনি কি পাগল হলেন নাকি? পাগল হয়ে গেছি। আল্লাহ হাফেজ, আমার কাজ আছে বলে ফোনটা কেটে দিলাম। রাতে মাথা খারাপ করতে আসে, আবার কাজ করতে লাগলাম। ফোনটা বেজে যাচ্ছে, ফোন দিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ফোন অফ করে দিলাম। অতবার কাজ শেষ করে আনিকাকে বুকের উপর রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যাম আমাদের কাছে এলো। আনিকা আমার কাছে এসে? ডাকো না। অনেকবার ডাকলো কিন্তু গেল না। আমি না বললে যাবেও না। আরে আসতে বলো না। যাবে না বলেছে তো, ডাকেন কেন?
তুমি বললেই আসবে, আমি জানি। মামনি, ম্যামের কাছে কি যাবা? না। যাবে না বলেছে। ম্যাম মন খারাপ করে চলে গেল। ম্যামের সাথে এমন করলি কেন? কেমন করলাম? আনিকা যাবে না বললো, এতে আমার কি করার আছে? তুই বললেই যেতে, ম্যাম মন খারাপ করে চলে গেল। লে হালুয়া, এতে আমি কি করব? ম্যামের সাথে কি কিছু হয়েছে বলবি? আর বলিস না, রাতে ম্যাম ফোন করেছিল, তারপর সব বললাম। তাই বলে ম্যামের সাথে এমন করা ঠিক হয়নি। তোকে ম্যাম ভালোবাসে। আমার কিছু করার নাই। আমি চাই না আমার জীবনে কেউ আসুক। আমরা বাবা মেয়ে বেশ সুখে আছি। তুই কেন এমন বলতো? আজ তোকে বলতেই হবে, না হলে তোকে ছাড়ছি না। হঠাৎ কি হলো বলতে কেন জানি ইচ্ছে হলো। তাহলে শোন, 3 বছর আগে আমি একটু বকাটে ছিলাম। প্রায় প্রতিদিন বাসায় আব্বু আম্মুর কাছে আমার নামে বিচার যেত। অনেক বকাবকি শুনতে হতো। একদিন রাতে বাসায় আসছিলাম বন্ধুদের কাছ থেকে। আস্তে আস্তে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কোথা থেকে আসে খুঁজতে লাগলাম। কিছু দূর এগিয়ে যেতে পাশ থেকে একটা ডাস্টবিনের কাছে আসতে একটা ব্যাগ দেখতে পেলাম। বাচ্চার কান্না ব্যাগের ভেতর থেকে আসছিল। ব্যাগটাকে খুললাম, দেখি সুন্দর পরীর মতো বাচ্চা কান্না করছে। বাচ্চাটা ব্যাগের মধ্যে পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলেছে। আশেপাশে কেউ আছে কিনা দেখছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। জায়গাটা নির্জন থাকায় কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম রেখে চলে যাব, পরে মনে হলো একে তো কোনো প্রাণী এসে খেয়ে নেবে, না হলে এভাবেই মারা যাবে। ওর তো বাঁচার অধিকার আছে, আমি এভাবে ছেড়ে যেতে পারি না। তাই শার্টটা খুলে বাচ্চাটাকে পরিষ্কার করলাম। আমি কোনোদিনও নিজের পোশাক কাচি নাই, সে আমি কিভাবে যে বাচ্চাটাকে পরিষ্কার করলাম নিজেও জানি না। শার্টটাকে ফেলে দিয়ে আমি আমার গেঞ্জিটা দিয়ে বাচ্চাটাকে বেঁচিয়ে নিলাম। ভাবলাম বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে দিব। পরে ভাবলাম আমি তো লালন পালন করতে পারি, আমি ওর দেখাশোনা করতে পারি। ওর মা বাবা না হয় কঠোর হৃদয়হীন, তাই ফেলে রেখে গেছে, কিন্তু আমি তো না। তাই কোলে নিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে কলিং বেলে চাপ দিতেই তিশা, মানে আমার ছোট বোন, দরজা খুলে দিল। আমাকে এমন অবস্থায় দেখে বলল, ভাইয়া, তোর শরীরে কাপড় কোথায়? আর এটাকে? আম্মু আর আব্বু চলে এলো। এই বাচ্চাটা তুই কোথায় পেলি? আব্বু আসলো। আসলে কি এটা তোর বাচ্চা? তোর জন্ম দেওয়া? জানতাম তুই এমন করবি। ঠাস ঠাস করে 2 গালে বসিয়ে দিল। আল্লাহ তোর মতো সন্তান আমার ঘরে কেন যে দিল আল্লাহ জানে। তোর জন্য মানুষের সামনে মাথা নিচু করে চলতে হয়। আপু, আমার কথা শোনো, এটা আমার বাচ্চা না, রাস্তায় পড়েছিল তাই নিয়ে আসলাম। আবার 2টা। মিথ্যা বলতে লজ্জা করে না? নিজের বাচ্চাকে অস্বীকার করছিস। আজকাল বাচ্চায় রাস্তায় পড়ে থাকে বুঝি। আব্বু, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। চুপ কর, আজ থেকে তোর জন্য এই বাসার দরজা বন্ধ। এখনই বের হয়ে যা। আব্বু, কি বলছো? শুনতে পাস নাই? না ধাক্কা দিতে দিতে বের করব। আম্মু চুপ করে থাকলো। বুঝলাম সবাই আমার প্রতি বিরক্ত। আব্বু তো সত্যি বলেছে, আমার জন্য তাদের সমাজে মাথা নিচু করে চলতে হয়। আমার কথা শুনতে পাসনি? ওকে, চলে যাব। আমি আমার রুম থেকে পোশাক নিয়ে চলে আসি, সেগুলো দিবা না? ওকে যা, আর বেশি দেরি করবি না। যত তাড়াতাড়ি যাবি আমার তত শান্তি লাগবে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রুমে গেলাম, কয়েকটা পোশাক ব্যাগে পরলাম। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, আর আমার ল্যাপটপটাও নিলাম। বাচ্চাটাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে চলে এলাম। তিশা আর আম্মু কান্না করছে, আর না দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। আব্বু, ভাইয়া বোকাটে হতে পারে না, কিন্তু এমন কাজ করতে পারে না। এভাবে বের করে দিও না। চুপ থাক, আজ থেকে মনে কর তোর ভাই বলে কেউ নেই। বাচ্চাটাকে নিয়ে হাঁটতে লাগলাম। চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়ছে। বাচ্চাটাও কেঁদে যাচ্ছে, হয়তো খিদে পেয়েছে। পকেটে 20 টাকা ছিল, ওটা দিয়ে পাশের দোকান থেকে দুধ কিনে খাইয়ে দিলাম। তারপর চুপ হলো। তারপর বিকাশে 10,000 টাকা ছিল, একটা দোকানে গিয়ে ওঠালাম। টাকা বা ল্যাপটপ আমার টাকা দিয়ে কেনা। বকাটে হলেও অনলাইনে কাজ করতাম, ওখান থেকে টাকা পেতাম। টাকা উঠিয়ে শপিং মলে গেলাম, বাচ্চাটার জন্য পোশাক কিনলাম। তারপর বাস কাউন্টারে গিয়ে বললাম, বাস কোথায় যাবে? ওকে, একটা টিকিট দেন। টিকিট কেটে একটা দোকানে গেলাম। আবার দুধের দোকান থেকে 1 বোতল দুধ কিনলাম। পরে যদি খিদে জ্বালায় কান্না করে, তাই আমিও রেস্টুরেন্টে হালকা কিছু খেয়ে বাসের অপেক্ষা করতে লাগলাম। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে একটা পরীর বাচ্চা আমার কোলে ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে মনে বললাম, আজ থেকে এই বাচ্চা আমার পরিচয়ে বড় হবে।
আমাকে আব্বু বলে ডাকবে। মনের মধ্যে একটা আনন্দ ছড়িয়ে পড়ল। হেসে উঠলাম, এই পিচি কিনা আব্বু বলবে। 11টার সময় বাস আসলো। আমার সিটে একটা মেয়ে সিট পাশে পড়েছে। মেয়েটা দেখে মনে হলো আমার সিনিয়র হবে। মেয়েটাকে বললাম, এই যে শুনছেন, জি। আমার সিট ওটা, আমি বসবো, যদি সরে বসতেন। ওকে। মেয়েটা একটু সরলো। আমি বললাম, লক্ষ্য করলাম মেয়েটি একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার বাচ্চাটার দিকে তাকাচ্ছে। বাচ্চাটা কি আপনার? জি। বাচ্চার আম্মু কোথায় দেখছি না তো? বাচ্চার আম্মু নাই, ডেলিভারি দেওয়ার সময় মারা গেছে। সো স্যাড। বাচ্চাটা অনেক কিউট মনে হয়, ওর আম্মুর মতোই হয়েছে। জি। বাচ্চার নাম কি? কি বলবো বুঝতে পারছি না, নাম তো রাখা হয়নি। কি হলো বলেন? কিছুক্ষণ ভাবার পর বললাম, আনিকা। নামটা আমার পছন্দ ছোট থেকে। নাইস নেম। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার আপনার বাসায় কে আছে? আমার কেউ নেই। ও, তো কোথায় যাবেন? ঢাকা। আপনি? আমিও। বাচ্চাটাকে কোলে নিতে পারি? জি অবশ্যই। তারপর ঢাকা চলে এলাম। আশা করি তোদের আর বলতে হবে না। চারপাশে তাকিয়ে দেখি আরও অনেকেই আছে। আনিকাকে দেখলাম আমার মুখের দিকে তাকিয়ে আছে। মামনি, এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। আমি আনিকাকে কখনো বুঝতে দেব না যে আমি ওর আসল বাবা না। আর যদি বিয়ে করতে হয় তবে সেই মেয়েকে বিয়ে করব, যে আমার মেয়েকে আমার থেকে বেশি ভালোবাসবে। সত্যি তুই অসাধারণ রে। পাম দেওয়া লাগবে না, চল ক্লাসে যাই। প্রথম ক্লাস হয়ে দ্বিতীয় ক্লাস চলছে। কি বলিস? হ্যাঁ। কি রে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই সত্যি অসাধারণ, তোকে দেখে মুক্ত হয়ে গেলাম। হয়েছে হয়েছে, এখন ক্লাসে যাই। এই যে ক্লাস বাদ দিয়ে আপনারা কি শুনছেন? আপনাদের ক্লাস আমার জন্য বাদ চলে গেল। একটা মেয়ে বলল, ক্লাস বাদ গেছে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারই জীবনী না শুনলে মিস করে দিতাম। কি বলছেন? হুম। আপনাদের কাছে অনুরোধ, এই বিষয়টা যেন কলেজে জানাজানি না হয়। কেন? অনেক সমস্যা হয়ে যাবে। কেমনে? তোরে বেশি বুঝতে হবে না। তারপর দ্বিতীয় ক্লাস হলো, তখন ক্লাসে গেলাম। রাতে আবার ম্যামের ফোন আসলো। একটা ক্লায়েন্ট এর সাথে কথা বলছিলাম তখন, তাই ম্যামের ফোন ধরতে পারলাম না। 3বারের বেলা রিসিভ করে, আসসালামু আলাইকুম। কে? মৌ। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এত রাতে ফোন দিলেন যে? আনিকা কি করছে? ঘুমাচ্ছে। ও, আমার সাথে দেখা করতে পারবে? কেন ম্যাম? আসলেই জানতে পারবা। দেখা করতে পারবা কিনা বলো। যাবে? তাহলে পার্কে 9টার সময়। তখন তো কলেজে যাব। রাখো তোমার কলেজ। ওকে, আল্লাহ হাফেজ। ঘুম আসছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। পরের দিন মামনি উঠে পড়েছে। হুম। চলো তো আমাকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে আসি। হুম। আনিকাকে ফ্রেশ করিয়ে নিলাম। তারপর বাবা মেয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। 9টার সময় পার্কে গেলাম। দেখি ম্যাম একটা কালো শাড়ি পরে আছেন। দেখতে সুন্দর লাগছে, এমনিতেই অনেক সুন্দর, কালো শাড়ি পরায় আরও সুন্দর লাগছে। আমি আবার এগুলা কি ভাবছি। কাছে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কী জন্য ডেকেছেন ম্যাম? ম্যাম একটু চুপ থেকে বলল, আনিকাকে আমায় আম্মু বলার অধিকার দিবা? হ্যাঁ ম্যাম, এগুলা কি বলছেন? আমি তোমাদের বাবা মেয়ের পাগল হয়ে গেছি। ম্যাম এগুলো কি বলেন? আপনার মাথা ঠিক আছে? হুম, তুমি যদি না মানো তাহলে উল্টাপাল্টা কিছু করে বসবো কিন্তু। আপনার চিকিৎসার প্রয়োজন, আপনার মাথা গেছে। আমি ঠিকই বলছি। দাঁড়ান, স্যারকে ফোন দিয়ে আপনাকে নিয়ে যেতে বলি। আপনি পাগল হয়ে গেছেন, আপনার মাথা পুরাটাই গেছে। তোমায় আব্বুকে ফোন দিতে হবে না, আমি দিচ্ছি। ধ্যাত, আমি গেলাম। এক পা এগিয়ে দেখ, তোর পা যদি ভেঙে না দিই। হ্যাঁ, আপনাকে পাবনা পাঠাতে হবে। আনিকা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ম্যামের দিকে। ম্যাম দেখুন, আপনি আমার থেকে সুন্দর হ্যান্ডসাম আর ধনী ছেলে পাবেন। অযথা কেন নিজের জীবনটাকে নষ্ট করতে চাইছেন? আমার থেকে তেমন কিছু পাবেন না। আমার ধনী হ্যান্ডসাম ছেলে লাগবে না, তুমি হলেই হবে। দেখুন ম্যাম, আবেগ দিয়ে জীবন চলে না। এগুলো মোটেও আবেগ না, আমি তোমাকে ভালোবাসি, এটা আমি জানি। আমার থেকে ভালোবাসা পাবেন না। আমি আমার মেয়েকে ছাড়া কাউকে বেশি ভালোবাসতে পারবো না, বেশি সময়ও দিতে পারবো না। যেটুকু ভালোবাসা দিবা সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো। ধ্যাত, সন্তান নিতে পারবেন না। কোনো
কোনো সমস্যা নেই, আনিকা তো আছেই। ধ্যাত, কোনো কথা বলে কোনো কাজ হচ্ছে না। আনিকা, তুমি আমাকে তোমার আম্মু বানাবা? আমাকে আম্মু বলে ডাকবা? আব্বু, আম্মু দি। আমি মুচকি হাসলাম, ম্যামের দিকে তাকালাম, দেখি ম্যাম কেমন করে যেন তাকিয়ে আছে। আম্মু কি এটা জানো না? তোমার আব্বু পচা, তোমাকে আম্মু কি বলেনি। এবার তোমার আব্বুর কাছে জানতে চাও আম্মু কি। ম্যামের দিকে তাকালাম, ম্যাম মুচকি হাসলো। আব্বু, আম্মু দি বলো না। এখন কি যে বলি, ম্যামের ওপর খুব রাগ হচ্ছে। জানতে চাও? ম্যাম আনিকাকে উস্কানি দিতে আছে, কি যে বলি। আব্বু বলো না। আম্মু হলো সেটা যে তোমাকে অনেক আদর করবে, ভালোবাসবে, তোমাকে গোসল করে দেবে, সকালে ঘুম থেকে উঠিয়ে চুমু খাবে, তুমি অসুস্থ হলে তোমার দেখাশোনা করবে। আর কিছু বললাম না, কোনো রকম করে বোঝালাম। তাহলে তুমি আমার আম্মু? হ্যাঁ মামনি। ম্যামের দিকে তাকালাম, ম্যাম তাকিয়ে আছে। ম্যাম আবার বললেন, তাহলে তোমার আব্বুকে? এটাই আমার আব্বু। ম্যামের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ম্যাম, আপনি এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, ভালো ছেলে দেখে বিয়ে করে নেন, অনেক সুখে থাকবেন। ম্যাম, আপনি বাসায় গিয়ে রেস্ট নিন, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। আলিম, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে যদি না পাই তাহলে সত্যি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলে দেবো। আপনি কি পাগল? আমি পাগল। আশেপাশে থাকা লোকজন আমার দিকে তাকালো। ম্যাম, আপনি এখানে কি শুরু করলেন? কিছু শুরু করি নাই, শুরু করব। আমি গেলাম, আমার ক্লাস আছে। আলিম, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ যেও না, কান্না করে দেবো কিন্তু। আব্বু, আন্টি কান্না করতে টানো। কিছু না আম্মু, চলো আমরা বাসায় যাই। বাতায় চলে আসলাম। ঘন্টাখানেক পর ফোন বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি প্রিন্সিপাল স্যার ফোন দিয়েছে। মনে মনে বললাম, স্যার হঠাৎ ফোন দিলেন কেন? সত্যি কি ম্যাম নিজের ক্ষতি করে দিয়েছে? রিসিভ করে, আসসালামু আলাইকুম স্যার। বাবা, তুমি কোথায় আছো? বাসায় স্যার। কেন, কিছু হয়েছে কি? মৌ তার হাত কেটে দিয়েছে, ব্যান্ডেজ করতেও দিচ্ছে না, বলছে তুমি যতক্ষণ রাজি না হবা ততক্ষণ ব্যান্ডেজ করতে দিবে না। বাবা, তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাচ্ছি, রাজি হয়ে যাও। কি বলছেন স্যার? রাজি হয়ে যাও। আমি বাসায় আসছি। ততক্ষণে দেরি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাও। কি করব কিছুই বুঝতে পারছি না, একটু ভেবে রাজি হয়ে গেলাম। আমার জন্য একটা প্রাণ নষ্ট হয়ে যাবে, আমি এটা কখনোই চাই না। বাবা, চুপ কেন, কিছু বলো। আমি রাজি। সত্যি? জি। তুমি আমার বাসায় এসে এখনই। আর আমি মৌ কি বলছি যে তুমি রাজি হয়েছো। ওকে। স্যার ফোন কেটে দিল। আনিকার দিকে তাকালাম, আমি এটা কি করলাম? আনিকাকে কি ভালোবাসবে? কখনো কি অবহেলা করবে না তো, নিজের মেয়ে নয় বলে? না না, এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যখন পরিবারকে ছাড়তে পেরেছি তখন বউকে ছাড়তে সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি উল্টাপাল্টা কিছু দেখি। মামনি চলো ম্যামের বাসায় যাব। লুঙ্গি গেঞ্জি চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে নিলাম। হানিকাকে নীল রঙের পোশাক পরালাম। বাইক বের করে ম্যামের বাসায় চলে আসলাম। কলিং বেলে চাপ দিতে স্যার এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার না, আব্বু বলো। জি, আপনার সাথে আগে কিছু কথা বলতাম। বলো। আপনি এই বিয়েতে রাজি কেন হলেন? জানেন তো আমার একটা বাচ্চা আছে। মেয়ের জেদের কাছে হরে গেলাম, আর ভয় দেখাচ্ছিল যদি আমি বা তুমি রাজি না হই তাহলে সুসাইড করবে। ম্যাম কেন যে এমন করছে? আমার মধ্যে কি এমন দেখলো যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে? কি ভাবছো? কিছু না। আচ্ছা চলো ভেতরে, কাজী অপেক্ষা করছে। জি। বিয়েটা হয়ে গেল। রাতে ম্যামদের বাসায় আছে। আনিকাকে নিয়ে অনেক টেনশন লাগছে। আনিকা যখন ঘুমিয়ে পড়লো তখন তানহা নিয়ে গেল। বাসর ঘরে গেলাম। ম্যাম আপনার কিছু বলার আছে। আমার কথা শুনে ম্যাম ঘোমটা সরিয়ে দিল। কি? কে ম্যাম? আমি এখন তোমার বউ, আর পানি না, তুমি বলবা, না হলে খবর আছে। ওকে, কিছু বলা ছিল। বলো। আনিকাকে কখনো অবহেলা করতে পারবা না। যেদিন করবা মনে করবা সেদিন তোমার শেষ দিন আমার জীবন থেকে। আমি যতদিন না চাইবো ততদিন পর্যন্ত আর কোনো সন্তান নিতে পারবে না। ওকে, আমি রাজি, কিন্তু আমি কিছু বলার আছে। বলো। না কিছু না। বলো। না মানে
আনিকা তো আমার কাছে আসতেই চায় না। ও হাসো কেন? বলে দিব, ওরে আদর দিবা, তাহলে ঠিক তোমার কাছে যাবে। ওকে কত পটাবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাই? তুমি বললেই আসে, না হলে না। আসলে ছোট থেকে আমার কাছে থেকেছে, আমার সাথে খেলা করেছে, সব সময় আমার কাছে থেকেছে, কারোর সাথে তেমন মিশতে পারেনি, তাই এমন। তোমার বন্ধুদের কাছেও তো থাকে। আমাকে অনেক মানে, তাই যা বলি তাই করে, আর যা করতে বারণ করি তা করে না। মোট কথা আমি না বললে কিছুই করে না। তার মানে তুমি অন্যের কোলে যেতে বারণ করো? না তো। তাহলে আসে না কেন? বললাম না আমাকে মানে। ও চলেন নফল নামাজ আদায় করে নেই। নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করলাম, এবার ঘুমিয়ে পড়েন। ম্যাম কেমন করে যেন তাকালো। কি এভাবে কি দেখছো? কিছু না, আমি আমারটা আদায় করে নিচ্ছি। কি আদায় করবা? ভ্রু কুচকে তাকালাম। ম্যাম মুচকি হাসলো। হাসি দেখে বুঝলাম এই হাসির ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস। ম্যাম আমায় টেনে বিছানায় ফেলে দিল। এই থামো থামো। আবার কি হলো? আমি তো মোহর এখনো দিইনি। দেওয়া লাগবে না, মাফ করে দিলাম। আমাকে কি তোমার ফতুর মনে হয়? আমি কি তা বললাম? তোমার কথা শুনে তাই মনে হচ্ছে। ওকে, পরে না হয় দিয়ে দিও, আর না দিলে সমস্যা নেই, আমি মোহর নিব না। ওকে, তারপর আবার কি? তারপরে আবার কি? বাকিটা ইতিহাস। আজান দিতেই ঘুম ভেঙে গেল। ম্যাম থোরবাল, ম্যাম ডাকতে ডাকতে বোরিং হয়ে গেছি, এবার রুচিটা চেঞ্জ করি। মো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। হেই ওঠো, নামাজ পড়বে না? যাও তো আম্মু। আম্মু এই ওঠো বলছি, ওঠো। যাও তো, ঘুমাতে দাও। আরে আমি তোমার আম্মু না, আমি আলিম, তোমার বর। ও সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম আমার বিয়ে হয়েছে। প্রতিদিন আম্মু ঘুম ভাঙায় তো, তাই ভাবলাম আম্মু। এখন বলো তোমাদের ওয়াশরুম কোন দিকে? এই তো আমার রুমের সাথে অ্যাটাচ। ও, ফ্রেশ হয়ে নামাজে যাব। হায় হায়, কি হলো? আমি তো কোনো পোশাক নিয়ে আসিনি। তুমি আমার পায়জামা আর জামা পরে নাও। মজা নেওয়া হচ্ছে। আরে না, তুমি তো পাজামা পাঞ্জাবি পরেছিলা, তোমার গেঞ্জি প্যান্ট তো আছে। ও তাই তো। উঠতেই মো হাসতে লাগলো। এভাবে হাসছো কেন? হেসেই যাচ্ছে। এভাবে হাসছো কেন বলবা তো? তোমার শরীরে পোশাক কোথায়? নিজের দিকে তাকালাম। হায় হায়, কি লজ্জা কি লজ্জা। তখন কম্বল পরেছিলাম, তাই কিছু বুঝতে পারি নাই। দিলাম ওয়াশরুমের দিকে দৌড়। মো হাসতে লাগলো। কিছুক্ষণ পর, এই আমার প্যান্ট শার্ট আর টয়লেটটা দাও না। ওয়াশরুম দিয়ে মাথা একটু বের করে বললাম। নিয়ে যাও। দিয়ে যাও না, নামাজ পড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। তাই তো বলছি, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। দিয়ে যাও না। নিয়ে যাও। দিয়ে যাও না প্লিজ। আসছি। প্যান্ট শার্ট আর টয়লেটটা নিয়ে আসলো। এই নাও। নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, তাই তাহলে দেখাতাম রোমান্স কাকে বলে। তাই তাড়াতাড়ি পোশাক পরে অজু করে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হলাম। নামাজ পড়ে এসে দেখি মো নামাজ পড়েছে, তাই আমি বিছানায় বসে বসে দেখতে লাগলাম। মোয়ের নামাজ পড়া শেষ করে বিছানায় এসে আমার পাশে বসলো। তুমি কি ঘুমাবা? ঘুমালে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাবে না? না, আনিকা যে কোনো সময় ঘুম থেকে উঠে যেতে পারে। ও তুমি ঘুমালে ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না, তোমার সাথে গল্প করব। ভালো। তোমার আব্বু আম্মু মানে তোমার আব্বু আম্মুর কাছে যেতে ইচ্ছে করে না? করে তো অনেক, কিন্তু তারা তো বলে দিয়েছে আমাকে আর কখনো দেখতে চায় না। কিন্তু তুমি জানো কিভাবে? আমি তো এটাও জানি আনিকা তোমার আপন মেয়ে নয়। আমার আপন, আমি না হয় জন্ম দিইনি, কিন্তু আমি ওকে লালন পালন করেছি। আর এমন কথা ভুলে যেন না শুনি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ওকে বলবো না। তখনই কান্নার আওয়াজ শুনতে পেলাম। আনিকা কান্না করছে আমাকে না পেয়ে। আনিকার কান্না করার জন্য তানহার ঘুম ভেঙে গেল। কান্না করো কেন? আপু তোই, আর তুমি তো। হ্যাঁ। আমি তানহার রুমের সামনে দরজা ধাক্কা দিতে রাখলাম। তানহা উঠে এসে দরজা খুলে দিল। আমি ভেতরে গেলাম। এই তো মামুনি, এই যে আমি। আনিকাকে কোলে নিলাম, কোলে নিয়ে বাইরে এলাম। আনিকা কান্না করে যাচ্ছে। তুই দিলে? কোথাও না। এভাবে কান্না করছো কেন? সবাই তো পচা বলবে। তাহলে কান্না থামাও। ছাদে এলাম। সূর্য উঠবে উঠবে করছে, লাল টকটকে আভা দেখা যাচ্ছে। হাঁটাহাঁটি করতে লাগলাম। মামনি, তোমার আম্মুকে দেখবা?
তুমি তো আমার আম্মু। না, আমি তোমার আব্বু আর তোমার আম্মু হচ্ছে আমি। আমি ঘুরলাম। তুমি? মামুনি, এটা তোমার আব্বু আর আমি তোমার আম্মু, বুঝলা? না। মৌ আমার দিকে তাকালো। মামনি, আমি তোমার আব্বু আর এই হচ্ছে তোমার আম্মু। হাসলাম। তোমার আম্মুর কথা সব সময় শুনবা, কোলে যাবা, যখন ডাকবে তখন, ওকে? তাহলে আমার কাছে এসো। আনিকা চলে গেল। তোমার আব্বু পচা, তাই না? না, তুমি পচা। আমার আব্বু অনেক ভালো। মৌ একটু লজ্জার মধ্যে পড়ে গেল। হাসো কেন? ম্যাম, কোনো লাভ হবে না। সেটাই দেখছি। মামুনি, সকালে তুমি কি খাও? দা খাইয়ে দেয়। রুটি, তার সাথে সবজি বা ডিম ভাজি অথবা বিরিয়ানি। ওকে, আম্মুকে বলে আসি। চলো মামুনি, তোমার নিনার কাছে গিয়ে বলে আসি। মৌ আনিকাকে নিয়ে নিচে গেল। আন্টি রান্না করে গেছে, তাই মৌ গেল। আম্মু, কি কি রান্না করছো? মৌ, তুই এ বিষয়টা কেন করলি? তোর সমস্যা হবে। ওহ আম্মু, তুমি সকাল সকাল কি শুরু করলা? আমার কোনো সমস্যা হবে না। কথাটা আমার কানে এলো না। ধাপি ঘরের পাশে রান্নাঘর থাকায় আর আমিও তখন নিচে আসছিলাম। খুব খারাপ লাগলো, কিন্তু আন্টি তো ঠিকই বলেছেন, নিজের মেয়ের কে খারাপ চায়। কি রান্না হবে আজ সেটা বলো। ভাত, মাংস, রুটি আর সবজি। ও, সাথে ডিম ভাজি করিও। মাংস তো করা আছে, ডিম ভাজি কার জান? আনিকা মামুনির জন্য। আচ্ছা, যা। খাওয়ার সময় আনিকা মোর কাছ থেকে আমার কাছে এলো। মোর ডিম ভাজি আর রুটি আমার সামনে এগিয়ে দিল। আনিকাকে খাইয়ে দিতে লাগলাম। আঙ্কেল আন্টি তানহা আর মৌ আছে। আব্বু আম্মু, আপনাদের কিছু বলা ছিল। বলো বাবা। আমার সম্পর্কে হয়তো শুনেছেন, আমার পরিবারকে ছেড়ে 3 বছর বাইরে আছি। তারা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি তখন খারাপ ছিলাম, বাবা মায়ের কথা তেমন শুনতাম না, নিজের মন মতো চলতাম। কিন্তু এতটাও খারাপ ছিলাম না যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারা মনে করেছিল আনিকা আমার অবৈধ সন্তান। মৌ যখন জানে আনিকা আমার নিজের সন্তান না, নিশ্চয়ই আপনারাও জানেন। আনিকা আমার নিজের জন্ম দেওয়া সন্তান না হলেও আনিকা আমার জীবন। আমি আমার থেকে আনিকাকে ভালোবাসি। আমি মৌকে বিয়ে করতে চাইনি। আমি বলেছিলাম আপনি আমার থেকে তেমন কিছু পাবেন না, কিন্তু মৌ কেন যে আমাকে বিয়ে করার জন্য পাগলামি শুরু করেছিল আমি জানি না। আমি বলেছি যে আনিকাকে যদি অবহেলা করে তাহলে তাকে ডিভোর্স দিতে আমার 2 বার ভাবা লাগবে না, কিন্তু তা মৌ রাজি। যদি আপনারা আমার মেয়েকে অবহেলা করেন যে এটা তো আমার মেয়ের বাচ্চা না, কার কোথায়, এরে আদর করে কি হবে? যদি ওকে কখনো বুঝতে দেয়নি কোনটা বাবার ভালোবাসা আর কোনটা মায়ের ভালোবাসা। আমার মেয়ে কারো আদর পাওয়ার জন্য লালাতো হয়ে নাই, যা আমার কাছে পেয়েছে তাই অনেক। যদি আপনার অবহেলা করেন তাহলে ভুলে যাব যে আপনি আমার শাশুড়ি বা শালিকা। আপনারা আপনাদের মেয়েকে মানতে পারেননি, তো এখানে আমার মেয়ে বা আমি কেন কষ্ট পাবো? আপনারা চাইলে উকিল ডাকতে পারেন যদি মনে করেন যে আপনার মেয়ে আমার কাছে সুখী থাকতে পারবে না, কিন্তু এটা জোর দিয়ে বলতে পারি ইনশাল্লাহ মোকে সবসময় খুশি রাখার চেষ্টা করতে পারবো। বাকিটা আপনাদের ইচ্ছে। হঠাৎ এমন কথা বলছো কেন? আশা করি আম্মু বুঝতে পেরেছে, উনি ঠিকই বলেছিল। এটা ভাববেই বা না কেন যে আমি আরই পাচ্ছিলাম নামার সময় শুনেছি। আসলে বাবা, আম্মু আপনাকে ছোট করছি না, কিন্তু আমি আমার মেয়েকে এগুলো বুঝতে দিতে চাই না যে অবহেলা কি। যদিও আমি যতক্ষণ না বলি ততক্ষণ কারো কাছে যায় না। আপু, আনি। পানি দিলাম। আনিকা একটু পানি খেয়ে গ্লাস থেকে মুখ টেনে নিল। আর খাবো না। ওকে, তুমি বসো, কিছু খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে করলাম। আব্বু আম্মু, আমি এখন বাসায় চলে যাব। তুমি কি আমার উপরে রাগ করে চলে যেতে চাইছো? আম্মু কি যে বলেন না, কাজ আছে। বিকেলে গেলে হয় না? না আম্মু, আমাকে এখনই যেতে হবে। যখন থাকবেই না তখন যাও। তুমি কি কলেজে যাবা না বাসায় যাবে? বাসায় যাব। ওকে। আঙ্কেল আন্টি তানহার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। এভাবে ধরে আছো কেন? তো কিভাবে ধরবো? কাঁধে হাত রেখে ধরো, সামনে আনিকা আছে। বাসা চলে এলাম। বাসা তো অনেক সুন্দর। ভেতরে চলে তালা খুলে ভিতরে গেলাম। ভেতরটা দেখতে লাগলো। কি দেখছো? এই তো আমাদের বাসাটা। তোমাদের বাসার মতো আমার বাসা না। তাও
অনেক সুন্দর। আর এই যে এটা এখন তোমার না, আমাদের। হুম, আমাদের বেডরুম কোনটা? এই তো এটা। ভেতরে গেলাম। ওয়াও, অনেক সুন্দর তো। পুরো রুমে আনিকার খেলনার ভর্তি। হুম, মনে হচ্ছে শপিং মল তুলে নিয়ে এসেছো। তা না। রান্নাঘর কোনটা? এসো, এই তো এটা। খুব ভালো। হুম, তুমি ঘুরে ঘুরে দেখো, আমি ল্যাপটপটা অন করি। মামুনি, আমার কাছে এসো। মৌ আনিকাকে নিয়ে ঘুরতে লাগলো আর আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। 11টার সময়। কি রান্না করব? রান্না পারো? আমার কাছে শিখেছি। ফ্রিজে মাংস সবজি রাখা আছে আর চাল ডাল রান্না করে আছে। আচ্ছা চলো, তোমাকে রান্না করতে সাহায্য করি। না, আমি পারবো। চলো। মৌ রান্না করতে লাগলো, আমি আর আনিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। মৌকে দেখে অনেক সুন্দর লাগছে আর হাসিও পাচ্ছে। ঘাম নাকে টকে চলে আসছে, কিছু চুল মুখের সামনে চলে আসে আর বারবার হাত দিয়ে কানের পিছনে রাখছে। ঘামে মৌয়ের শরীর ভিজে একাকার হয়ে গেছে, তাই ফ্যানটা ছেড়ে দিলাম। তখনই মৌ আমার দিকে রেগে তাকালো। এভাবে কি দেখছো? ফ্যান আছে আগে বলবো না? আহা, আমি ভাবলাম তুমি নিজের চাই ফ্যান চালাও না। তাহলে অনেক আগে চালাতাম। সরি। বইয়ের রান্না শেষ হলো, আমি গোসল করলাম না, আনিকাকে করে দিলাম। আমি গোসল আর কি করব, একবার করেছি তাই না। নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে দেখি মৌ নামাজ পড়ছে। মৌয়ের নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়া শেষ করলাম। ঘুমানোর সময় আনিকা আমার বুকের ওপর শুয়ে আছে আর মৌ এক নজরে দেখে যাচ্ছে। এই যে নববাড়ি মেয়ে, এই বুকে আমার অধিকার আছে কিন্তু। মামুনি, এটা যদি তোমার আব্বু হয়, এটা আমার স্বামী, বুঝলা? না। তুমি আমার কাছে এসো, তুমি আমার বুকের উপর শুয়ে থাকবা। না, আব্বুল কাতেই ভালো। আমি মুচকি মুচকি হাসি। আনিকা ঘুমিয়ে পড়লো। মৌ আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? আমিও তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তুমি কি বাচ্চা নাকি? তুমি কত বড় আমার থেকেও। তাতে কি হয়েছে? তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, ব্যাস। আনিকা তো ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে আছে, ওকে বিছানায় রাখো। ওকে। ঘুমিয়ে পড়লাম। রাতও সেম অবস্থা। পরের দিন সকালে আনিকা মামনি উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো। উঠতাম না, কিন্তু কলেজে যেতে হবে তাই উঠে ফ্রেশ করলাম। বউ রুমে এলো। নাস্তা তৈরি। ময়ূর অবস্থা দেখে হাসতে লাগলাম। আনিকাও হাসে। এভাবে বাবা মেয়ে হাসো কেন? তখন ওর সামনে আয়না ধরলাম। একটু কালি লেগে গেছে আর কি, তাই বলে এভাবে হাসতে হবে? একটু না, অনেক। তুমি মনে হয় পাতিলের সাথে লড়াই করছিলা। খেতে আসো, খাবার তৈরি হয়ে গেছে, আমি গেলাম গোসল করবো। তুমি গোসল করে নাও, সবাই একসাথে খাবো। মৌ গোসল করতে গেল, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। মৌ বরকা পড়লো। কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজ টাকা বেশি করে নিয়ে গেলাম, জানি আমার কাছে টিট চাইবে। কলেজে ঢুকতেই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আমার সাথে একটা মেয়ে আছে। বাইক থেকে নামলাম। মামনি, তুমি আমার কাছে আসবা না তোমার আম্মুর কাছে থাকবা? মামনি, তুমি আমার কাছে এসো। আনিকা কাজ কাছে যাবে বুঝতেই পারছে না, একবার আমার দিকে তাকাচ্ছে তো আর একবার মৌয়ের দিকে তাকাচ্ছে। আব্বুল তাতে। না, আমার কাছে এসো। মামনি, তুমি তোমার আম্মুর কাছে যাও, পরে চলে আসবা। তুমি যাও, আমি বন্ধুদের কাছে যাই। ওকে, যাও। মৌ চলে গেল আর আমি বন্ধুদের কাছে আসতেই। মেয়েটা কে রে? তোদের ভাবে। ভাবি মানে? তোদের ভাবে। সত্যি করে বল না মেয়েটাকে। আনিকা ওর সাথে গেল। বললাম তো তোদের ভাবে, তাহলে শোন, ওদের সব কিছু বললাম। দেখলি আমাদের কথাই সত্যি হয়েছে, ম্যাম তোকে ভালোবাসতো। মামা, আর দেরি না করে চলো ক্যান্টিনে। কেন? কচি খোকা, ট্রিট দিবি, ট্রিট। এটা আবার কি? যাবি না অন্য কিছু করব? না ভাই থাক, চল। ক্যান্টিনে গেলাম, খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে গেলাম। ময়ের প্রথম ঘন্টা ক্লাস, তাই এলো। আনিকা যা প্রতিদিন করে সেটাই করলো। ময়ের কোল থেকে নেমে আমার কাছে চলে এলো। আমাদের ক্লাসে একজন বলল, ম্যাম শুনলাম আপনার বিয়ে হয়ে গেছে। ও, তো স্যার কি করেন ম্যাম? লেখাপড়া করে। হ্যাঁ। যদি আমার হাজব্যান্ডকে তা দেখতে চাও তাহলে দেখো। একটু দাঁড়াও তো। দাঁড়ালাম। সবাই ভোট দেখার মতো দেখে আছে। এর মধ্যে কানাগোচা শুরু হয়ে গেছে। সাইলেন্ট। তাও বলা বলি করছে। সাইলেন্ট। সবাই চুপ। সবাই ক্লাসে মনোযোগ দাও। তারপর মৌ ক্লাস নিতে লাগলো। একে একে সব ক্লাস শেষ হলো। রাতে মামনি, আসো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। না,
আব্বু দিবে। ওকে, তোমার আব্বুরে বলো। হুম। আনিকাকে আমি বকের ওপর নিয়ে শুয়ে পড়লাম, সাথে কোরআন তিলাওয়াত বাজিয়ে দিলাম ফোনে। কোরআন তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। জিনিসটা আমার বেশ ভালো লাগে। আনিকাকে বিছানায় শুয়ে দিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। মো আমার পাশে বসে কাঁধে মাথা রেখে দেখতে লাগলো। আনিকাকে খুব ভালোবাসো তাই না? অনেক। কফি খাবা? এই সময়ে? সবে 10টা বাজে। দরকার নেই এখন রান্না করে যাওয়ার। সমস্যা কি? কোনো সমস্যা নেই, এখন তুমি একটু চুপটি করে বসে থাকো আর আমাকে কাজ করতে দাও, আর না হলে ঘুমিয়ে পড়ো। না, বসে বসে দেখবো। কাজ করতে করতে 11:30 বেজে গেছে। মোর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ল্যাপটপ অফ করলাম, ওকে জাগালাম না, কোলে তুলে নিয়ে বিছানায় রেখে দিলাম। রেখেছেই সোজা হয়ে দাঁড়াতে যাব, তখন মো জোরে টান দিল। বইয়ের ওপর পড়ে গেলাম। কই যাও? কোথায় যাব আবার? ঘুমাবো। না। তো ইচ্ছে করছে? কি? ইয়ে কি? ধ্যাৎ, কিচ্ছু না। অভিমান করে মুখ ঘুরিয়ে নিল। মুচকি আসলাম। মুখ ঘুরিয়ে বাকিটা ইতিহাস। গোসল করে এসে ঘুমিয়ে গেলাম। 5 বছর পর এখন একটা নিজস্ব বিজনেস আছে। আনিকা ক্লাস 2-এ, আর একটা ছেলেও আছে 5 বছরের, নাম আহমদ মুসা। আমার ছোট কোম্পানিতে লোক নেওয়া হবে, তাই আজ কয়েকজনের ইন্টারভিউ নেব। এই শুনছো? আপু টাকা দাও তো, আমার টাকা শেষ হয়ে গেছে। কত টাকা মামনি? বেশি না, 10,000 দিলেই হবে। না আপু, 1 টাকাও দিব না। আপু শুধু শুধু টাকা পয়সার খরচ করে। তোরে বক বক করতে বলেছি? আপু দিবা না। ও, তোমরা চুপ করো। এভাবে ঝগড়া করো কেন? বলে তোমার কত টাকা লাগবে? বেশি না, 100-200 দিলেই হবে। আচ্ছা, এই নাও। আনিকা আহমদকে ভেংচি কাটে চলে গেল। আহমদও ভেংচি কাটলো। আমি হাসলাম। আব্বু আমাকে খাইয়ে দাও। এসো। যেই আহমদের মুখের সামনে হাঁটা নিয়ে গেলাম, কোথা থেকে আনিকা এসে ওর মুখের খাবার নিয়ে নিল। আপু তো এত হিংসুটে কেন? আমি খাবো, তাতে তোর সমস্যা কোথায়? আর ঝগড়া না, তোমরা দুজন বসো, দুজনকেই খাইয়ে দিয়েছি। মুখে দেখি মিট মিট করে হাসে। হাসো কেন? তোমাদের কাণ্ড দেখে। আমার কিন্তু খাইয়ে দেওয়া লাগবে। এসো। তুমি কেন বাকি থাকবা? খাওয়া দাওয়া শেষ করে অফিস যাওয়ার জন্য রেডি হলাম। আনিকা, তুমি তৈরি হয়েছো? আপু আমি রেডি। ম্যাম, তুমি থাকো, আমরা গেলাম। যাও। মুখে আর জব করতে দেই না, বাসায় থাকে। আমি আনিকা আহমদ বের হয়ে গেলাম। আনিকাকে ওর স্কুলের সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে এলাম। 10টার সময় ইন্টারভিউ শুরু, আর সময় হয়ে গেছে। ম্যানেজার আসলো। স্যার আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ইয়েস। যাদের ইন্টারভিউ নেওয়ার কথা আছে তারা সবাই চলে আসছে। তাহলে একে একে পাঠাও। আর কজন আছে? জি স্যার, 5 জন স্যার। ওকে। ম্যানেজার চলে গেল। আহমদ আমার পাশে বসে আছে। বসে বসে কার্টুন দেখছে আর হাসছে। আনিকার মতোই আমাকে ছাড়া কিছুই বোঝে না। একে একে 4 জনের ইন্টারভিউ নিলাম। তার বেশ ভালোই। আসতে পারি স্যার? কণ্ঠটা বেশ পরিচিত লাগলো। মনে হচ্ছে অনেকদিন আগে শুনেছি কোথাও। মাথা তুলে দেখলাম, কিন্তু মেয়েটা মুখোশ পরে আছে। দেখলাম মেয়েটির চোখে পানি ছলছল করছে। কান্না করেন কেন? কোনো কথা বলছে না। এবার কেঁদেই দিল। আরে আজব তো, কান্না করছেন কেন? কান্না থামান। ভাইয়া বলে একটু জোরে কেঁদে দিল। বুকের ভেতর কেঁপে উঠল। আহমদ এদিকেই তাকালো। উঠে দাঁড়ালাম। হঠাৎ মেয়েটি নিচে জ্ঞান হারিয়ে পড়ে গেল। কি কোন ঝামেলায় পড়লাম রে? ম্যানেজার বলে ডাকতে লাগলাম। ম্যানেজার আসলো। কি হয়েছে স্যার? হঠাৎ মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলল। তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে এলো। জি স্যার। ম্যানেজার চলে গেল। পাশে ক্লিনিক আছে, ওখানে গেল। মেয়েটাকে কোলে তুলে নিয়ে আমার কেবিনে সোফা আছে, সেখানে শুয়ে দিলাম। আহমদের দিকে তাকালাম। দেখি ও অনেক ভয় পেয়ে গেছে। কি হলো বাবা? কিছুই হয়নি। আহমদকে কোলে নিলাম। ডাক্তার এলো, দেখতে লাগলো। দেখে বলল, কিছু না খাওয়ার জন্য এমন হয়েছে। মনে হচ্ছে 2 দিন থেকে কিছু খায়নি, শরীর দুর্বল, তাই এমন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, ভয়ের কোনো দরকার নেই। ডাক্তার চলে গেল। একটা জিনিস ভাবাচ্ছে, আমাকে ভাইয়া বলে ডাকলো কেন? এটা কি তিশা? মুখোশ খুলে কি দেখবো? না থাক, যদি অন্য কেউ হয়। অপেক্ষা করতে লাগলাম কখন মেয়েটার জ্ঞান ফিরবে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরল। মেয়েটা উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি আপনি এভাবে জড়িয়ে ধরলেন যে? ভাইয়া আমি তিশা।
বুকের ভেতর আবার মোচড় দিয়ে উঠল। আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। কেমন আছিস রে? আমিও কেঁদে দিলাম। ভালো না ভাইয়া। কি হয়েছে? আব্বু আম্মু আর বেঁচে নেই। কি বলছিস? অ্যাক্সিডেন্ট করেছিল 1 মাস আগে, আর তখনই বলে আরো জোরে জোরে কেঁদে দিল। কান্না থামাচ্ছি না। তোর কাছে ক্ষমা চাইতেও পারলো না রে। তোকে অনেক খুঁজেছিল সবাই, কিন্তু কোথাও পাইনি। কি বলছিস? রে। পরে অনেকের কাছে জানতে পেরেছিল যে সত্যি সত্যি ওখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনছিল, আর তুই সে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিলি, আর আব্বু তোকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিল। আব্বা আম্মু বা তোর ওপর কোনো রাগ নেই, আর কান্না থামা। সেদিন যদি বাসা থেকে না বের করে দিত, তাহলে হয়তো ভালো মানুষের মতো মানুষ হতে পারতাম না, ভালো থাকতে পারতাম না। কিন্তু আমি এমন হতভাগা, শেষবারের মতো আব্বা আম্মুকে দেখতেও পেলাম না, নিজের পিতামাতার দাফনও করতে পারলাম না। তারা হয়তো অনেক কষ্ট পেয়েছে রে, তাদের কখনো খুশি করতে পারি নাই, সবসময় কষ্ট দিয়েছি। ভাইয়া কান্না থামা। বুঝতে পারলাম আরেকজন কেউ কান্না করছে। ঘুরে দেখি আহম্মদ। উঠে গিয়ে করে নিলাম। কান্না করছে কেন? কেঁদে যাচ্ছে। কান্না থামা বলছি। ব্যাগ থেকে টিফিন বক্স বের করে তিশার কাছে গেলাম। নে খা, তারপর কথা হবে। জানি কিছু গাছ নেই। খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। কান্না করছিস কেন? এমনি। বল, কান্না করছিস কেন? 3 দিন থেকে কিচ্ছু খাইনি, শুধু পানি খেয়ে থেকেছি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিশা খাওয়া দাওয়া শেষ করলো। চল আমার সাথে আমার বাসায়। তিশা, এটা আমার ছেলে আহমদ মুসা। ও তোর মতো হয়েছে? ম্যানেজারকে বলে বাসায় চলে আসলাম। আর এটা বলে এলাম যে ওদের যেন আগামীকাল আসে। কলিং বেলে 2-3 বার চাপ দিতে মো দরজা খুলে দিল। মো আমাকে দেখে অবাক হলো, আর পাশে একটা মেয়েকে দেখে আরো অবাক হয়েছে। কে এটা? ভেতরে চলো বলছি। তিশা বস এখানে। এবার তোর মুখোশটা খোল, তোরে অনেকদিন ভালো করে দেখি নাই। তিশা ওর স্কার্ফ খসালো। অনেক শুকিয়ে গেছে, আগের থেকে অনেক সুন্দরও হয়েছে। মৌ, এটা আমার বোন তিশা, আর তিশা ওটা তোর ভাবি মৌ। এটা তিশা। ভাইয়া ওই মেয়েটা নেই? আছে তো, স্কুলে গেছে। ও। এবার বল তুই এখানে কিভাবে এলি? আব্বা আম্মু মারা যাওয়ার কিছুদিন পর রায়ান আঙ্কেল পুরো বিজনেস বাড়িঘর সব নিজের করে নিয়েছে। কি? আব্বু আম্মু মারা গেছেন? কিভাবে, কি হয়েছে? পরে বলছি, তিশা তুই বল। তারপর আমাকে বলেছে যদি ওর মাতাল ছেলেকে বিয়ে করি তাহলে থাকতে দেবে, না হলে বাসা থেকে বের হয়ে যেতে হবে। আমি রাজি হইনি, বাসা থেকে বের হয়ে আসি। তারপর এক বান্ধবীর বাসায় থাকি। অনেক জায়গায় চাকরির জন্য গেছি, তত জায়গায় রায়হান আঙ্কেল বাধা হয়ে গেছে, আর ওর মাতাল ছেলেকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। আমি ওখানে থাকতে পারছিলাম না, আর আমার বান্ধবীর বোঝা হয়ে থাকতে পারছিলাম না। বান্ধবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে রাজশাহী ছেড়ে ঢাকায় আসতে বাধ্য হই, কিন্তু ঢাকায় এসে পড়ি আরেক ঝামেলায়। মোবাইল আর টাকাগুলো চুরি করে নেয়। কেউ টাকা চাইতো, কেউ প্রস্তাব দেয়। এইটা যদি চাকরি না পেতাম তাহলে আমি সোসাইটির পথ বেছে নিতাম। বলেই কাঁদতে লাগলো। আমার চোখে দিকে পানি পড়তে লাগলো। বউ কাছে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তারপর বললাম এই রায়হান আঙ্কেলকে তো ছাড়বো না। ও যেমন লোক, নিশ্চিত আব্বু আম্মুর অ্যাক্সিডেন্টের পেছনে ওর হাত ছিল। দরকার নেই ভাইয়া, ওকে ওর মতো থাকতে দাও। কেন আর সুখের সংসার নষ্ট করতে চাইছো? ওরে তো আমি ছাড়বো না। ওর যদি পথে না বসিয়েছি, তাহলে আমার নামও আলিম না। বেশ কিছুদিন পর নাজমুলের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। নাজমুল আবার রাজশাহী বিভাগে, মানে আমাদের জেলায় পুলিশে চাকরি করে, মানে ওই থানার ওসি। নাজমুল বলল, দোস্ত তোর কাজ হয়ে গেছে। যার কথা বলছিলি সে এখন পথের ভিখারি। আর তোর সন্দেহই ঠিক, তোর বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পেছনে ওদের হাতি ছিল, তাই ওদের বাপ ছেলেকে লোকাপে ভরে রেখেছি। আমার পাশেই বসে আছে। আমি কিন্তু এখন আর ম্যাম নেই। নাজমুল তোমার বোন না, মানে তোমার পিচ্চি মামাতো বোন কোথায়? বেচারা একটু লজ্জা পেল। বিয়ের দিন, তাও নাজমুলকে ওর বউ ভাইয়া বলছিল। তিশা এখন মাস্টার্স কোর্স করছে। স্যাড এন্ডিং বাট হ্যাপি এন্ডিং। সমাপ্ত। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্প শোনার জন্য অনুরোধ রইল।